গল্পের শুরুতে আমরা কিম নামের এক লোককে ফোনে লোন কোম্পানির একজন কর্মচারীর সঙ্গে কথা বলতে দেখি। তাকে জানানো হয় তার আসল লোন ছিল $৭৫,০০০, কিন্তু লেট পেমেন্ট এবং ইন্টারেস্টের কারণে সেটি এখন বেড়ে $১০০,০০০ হয়ে গেছে। কল শেষ করার পর সে হান রিভারের উপর তৈরি একটি ব্রিজে যায়। তার মনে হয় এখন তার জীবনে আর কিছুই বাকি নেই। এই হতাশা থেকেই সে নদীতে ঝাঁপ দেয়, কিন্তু কিছুক্ষণ পর যখন কিমের চোখ খোলে তখন সে নিজেকে জীবিত অবস্থায় দেখতে পায়। সে একটি ছোট্ট আইল্যান্ডের তীরে পড়েছিল, আশেপাশে কোনো মানুষ ছিল না। ঘাবড়ে গিয়ে সে চারপাশে তাকায় এবং বুঝতে পারে সে হান রিভারের মাঝখানে একটি নির্জন আইল্যান্ডে এসে পড়েছে। শুরুতে কিমের মনে হয় কিছুক্ষণের মধ্যেই কেউ না কেউ তাকে দেখে সাহায্য করতে চলে আসবে, তাই সে কার্ডবোর্ড আর নিউজ পেপারের সাহায্যে নিজের জন্য একটি ছোট্ট ব্ল্যাঙ্কেট বানায় এবং সেখানেই ঘুমিয়ে পড়ে। পরের দিন পাশ দিয়ে যাওয়া একটি বোটের আওয়াজে তার ঘুম ভাঙে। কিম দৌড়ে গিয়ে সাহায্য চাওয়ার চেষ্টা করে। সে চিৎকার করে, হাত নাড়ায়, কিন্তু বোটে থাকা মানুষজন তার কথা বুঝতেই পারে না। একজন লোক তাকে দেখলেও তার মনে হয় কিম এমনিই হাত নাড়ছে, তাই সেও জবাবে হাত নেড়ে চলে যায়। এটা দেখে কিম খুব হতাশ হয়ে পড়ে। সে আরও জোরে জোরে সাহায্যের জন্য ডাকতে থাকে, কিন্তু ততক্ষণে বোট অনেক দূরে চলে গিয়েছিল। এখন তাকে নিজেকেই কোনো উপায় খুঁজে বের করতে হতো। সে পুরো আইল্যান্ড ঘুরে দেখে, কিন্তু চারদিকে শুধু জল আর জল। ওপরে ব্রিজ দেখা যাচ্ছিল, কিন্তু সেখানে পৌঁছানোর কোনো পথ ছিল না। ঠিক তখনই কিমের মনে পড়ে তার ফোন এখনও পকেটেই আছে, কিন্তু ফোনের ব্যাটারি প্রায় শেষ হয়ে এসেছিল। সে সঙ্গে সঙ্গে এমার্জেন্সি সার্ভিসে কল করে জানায় যে সে হান রিভারের মাঝখানে একটি নির্জন আইল্যান্ডে আটকে গেছে। কিন্তু অপারেটরের কাছে তার কথা এতটাই অদ্ভুত লাগে যে তিনি পুরো বিষয়টাকে মজা বলে মনে করেন। কিম অনেক বোঝানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত কলটি কেটে যায়। এরপর কিম নিজের কন্ট্যাক্ট লিস্ট খুলে ভাবতে থাকে এখন কার কাছে সাহায্য চাইতে পারে। তখনই তার চোখে পড়ে তার এক্স গার্লফ্রেন্ড সুজংয়ের নম্বর, আর এক মুহূর্ত দেরি না করে সে তাকে কল করে। কিন্তু সুজং এখনও ব্রেকআপের কারণে কিমের উপর রেগেছিল, তাই কিম কিছু বোঝানোর আগেই সে কল কেটে দেয়। এরই মধ্যে কিমের ফোনের ব্যাটারি পুরোপুরি শেষ হয়ে যায়। এখন কিমের সামনে শুধু একটিই পথ খোলা ছিল। সে নদী পার হওয়ার চেষ্টা করে, ধীরে ধীরে জলে নেমে সামনে এগোতে থাকে, কিন্তু গভীর অংশে পৌঁছতেই তার অবস্থা খারাপ হয়ে যায়। আসলে কিম সাঁতারই জানত না। সে জলে হাত পা ছোঁড়াছুড়ি করতে থাকে এবং প্রায় ডুবেই যাচ্ছিল। তবে কোনোভাবে সে আবার তীরে ফিরে আসে। এখন তার কাছে না ফোন ছিল, না সাহায্য চাওয়ার কোনো উপায় ছিল। সব আশা হারিয়ে সে আবার নিজের আগের সিদ্ধান্তের দিকেই ফিরে যায়। সে একটি লম্বা গাছ দেখতে পায়, নিজের টাই খুলে সেটিকে দড়ির মতো বাঁধে, তারপর একটি পাথরের উপর দাঁড়িয়ে টাইটি গলায় পরিয়ে নেয়। কিন্তু ঠিক যখন সে পায়ের নিচ থেকে পাথর সরাতে যাবে তখনই হঠাৎ তার মন বদলে যায়। সে ধীরে ধীরে টাই খুলে ফেলে। ঠিক সেই সময় ক্ষুধায় তার পেটে তীব্র ব্যথা ওঠে। তখনই সামনে থাকা লাল ফুলগুলোর দিকে তার নজর যায়। এগুলো সালভিয়া ফ্লাওয়ার্স ছিল। কিম ফুলগুলোর স্বাদ নিয়ে দেখে। আশ্চর্যজনকভাবে সেগুলোর স্বাদ ছিল বেশ মিষ্টি, আর সেই স্বাদ অনুভব করতেই তার চোখে জল চলে আসে। সে বুঝতে পারে জীবনে এখনও ছোট ছোট অনেক সুন্দর জিনিস বাকি আছে। এই অনুভূতির পর কিম উঠে দাঁড়ায়। সে ভাবে মরা তো পরেও যাবে, এখন তাকে এই আইল্যান্ডেই বেঁচে থাকতে হবে। এরপর সে নিজেকে সামলে নেয়, নদীর জল পান করে, জঙ্গলে পাওয়া কিছু মাশরুম খেতে শুরু করে। তারপর কাঠ জোগাড় করে পুরো সন্ধে আগুন জ্বালানোর চেষ্টা করতে থাকে, যাতে রাতে ঠান্ডা থেকে বাঁচতে পারে। কিছুক্ষণ পর কিম নিজের একটা ওয়ালেট খুঁজে দেখে। সেখানে কয়েকটি ক্রেডিট কার্ড ছিল, যেগুলোর বিল এখনও পরিশোধ করা হয়নি। সে এক এক করে কার্ডগুলোর দিকে তাকায় এবং বুঝতে পারে শহরে এই কার্ডগুলোই ছিল তার সমস্যার অন্যতম কারণ, অথচ এই আইল্যান্ডে এগুলোর কোনো মূল্যই নেই। রাগে সে এক এক করে সব কার্ড ফেলে দেয়। প্রথমবারের মতো সে অনুভব করে বেঁচে থাকার জন্য এসব জিনিসের কোনো দরকার নেই। পরের দিন কিম আইল্যান্ডে তার নতুন জীবন শুরু করে। সে আশপাশ থেকে এমন সব জিনিস জোগাড় করতে থাকে যেগুলো ভবিষ্যতে তার কাজে লাগতে পারে, আর এভাবেই সে একটি লিকুইড সোপের বোতলও খুঁজে পায়। এরপর কিম একটি অ্যামিউজমেন্ট পার্কের ডাক শেপের রাইডের কেবিন খুঁজে পায়। অনেক কষ্ট করে সে সেটিকে টেনে ব্রিজের নিচে নিয়ে আসে, আর সেখানেই তৈরি করে নিজের ছোট্ট একটি ঘর। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আবার কাকে খাবারের সন্ধানে বেরোতে হয়। সে আবর্জনা দিয়ে একটি ব্যাগ বানায় এবং সেটির সাহায্যে নদীতে মাছ ধরার চেষ্টা করে। একসময় অগভীর জলে কিছু একটা নড়তে দেখে সে সঙ্গে সঙ্গে সেটির ওপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু পরের মুহূর্তেই বোঝা যায় যেটাকে সে মাছ ভেবেছিল সেটা আসলে তার নিজের পা। এতে তার পায়ে চোট লাগে এবং ব্যথায় ছটফট করতে করতে সে জল থেকে উঠে আসে। তবুও কিম হাল ছাড়ে না। এবার সে আবর্জনা দিয়ে একটি জাল বানায়, কিন্তু মাছ ধরার সব চেষ্টাই ব্যর্থ হয়। এদিকে শুধু মাশরুম খেয়ে খেয়ে কিম ক্লান্ত হয়ে পড়েছিল, তাই অন্য কিছু খাবারের আশায় সে পুরো আইল্যান্ডে ঘুরে বেড়াতে থাকে। তখনই একটি গাছে পাখির বাসা দেখতে পায়। সে ওপরে ওঠার চেষ্টা করে, কিন্তু মনে হয় আগে কখনো ঠিকমতো গাছে চড়েনি।
অনেক কষ্ট করে একটু ওপরে উঠতেই বাসায় থাকা পাখিটি তার ওপর বিষ্ঠা করে দেয়। শেষ পর্যন্ত কোনোভাবে সে নিচে নেমে আসে। এরপর নিজেকে পরিষ্কার করার জন্য সে নদীর ধারে যায়, আর সেখানেই তার ভাগ্য খুলে যায়। স্নান করার সময় সে জলে একটি মাছ সাঁতার কাটতে দেখে। এবার কিম সেটি ধরতে সফল হয়। অবশেষে মাশরুম ছাড়া অন্য কিছু খাবার মতো খাবারও তার হাতে আসে। এভাবেই দিন কাটতে থাকে। ধীরে ধীরে কিম শুধু মাছ ধরাই নয়, পাখি ধরতেও শিখে যায়। খাওয়া শেষ হলে সে প্রায়ই খোলা মাঠে বসে থাকত। তার কাছে করার মতো তেমন কিছুই ছিল না, তবুও তার মুখে সবসময় একটি মৃদু হাসি লেগে থাকত, কারণ সে কখনো কল্পনাও করেনি যে পৃথিবী থেকে এতটা দূরে এসে সে এতটা শান্তি খুঁজে পাবে। এবার গল্প এগিয়ে যায় শহরের অন্য প্রান্তে থাকা এক মেয়ের দিকে। তার নাম ছিল জং ইয়ান। অ্যাংজাইটি আর একাকিত্বতে সে এতটাই ভেঙে পড়েছিল যে গত কয়েক বছর ধরে নিজের রুম থেকে একবারও বাইরে বেরোয়নি। এমনকি নিজের বাবা মার সঙ্গেও ঠিকমতো কথা বলতো না। বাইরে গিয়ে আবর্জনা ফেলা তো দূরের কথা, সে সব কিছু প্লাস্টিকের ব্যাগে ভরে নিজের রুমেই জমিয়ে রাখত। এমনকি তার খাবারও দরজার নিচ দিয়ে ভেতরে দেওয়া হতো। তবে এতটা বন্দি জীবনেও জং ইয়ানের একটি নির্দিষ্ট রুটিন ছিল। প্রতিদিন সকালে তার বাবা বাড়ি থেকে বেরিয়ে যাবার পর সে ঘুম থেকে উঠত। এরপর রুমের ভেতরেই নিজেকে এমনভাবে তৈরি করত যেন সত্যিই বাইরে কোনো কাজে যাচ্ছে। তারপর নিজের ব্রেকফাস্টের ক্যালোরি গুনত এবং পেডোমিটারে নির্দিষ্ট সংখ্যক স্টেপসও পূরণ করত। এরপর সে কম্পিউটারে নিজের কাজ শুরু করে দিত। মাঝে মাঝে খাবার খেত, রুম পরিষ্কার করত, এক্সারসাইজ করত এবং কোনো না কোনোভাবে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করত। জং ইয়ন সোশ্যাল মিডিয়াও অনেক ব্যবহার করত, কিন্তু সেখানে সে কখনো নিজের আসল পরিচয় থাকতো না। সে অনেকগুলো ফেক প্রোফাইল বানিয়ে রেখেছিল। দিনের শেষে যখন তার বাবা মা ঘুমিয়ে পড়তেন, তখন জং ইয়ন নিজের সবচেয়ে পছন্দের কাজটি করত। সে ক্যামেরা দিয়ে চাঁদের ছবি তুলত। তার চাঁদ ভালো লাগতো, কারণ সেখানে কেউ ছিল না, আর যেখানে কেউ থাকতো না সেখানেই সে শান্তি খুঁজে পেত। জং ইয়ন নিজের রুমে থেকেও নিজেকে একজন ব্যস্ত মানুষের মতো দেখানোর চেষ্টা করত, কিন্তু বাস্তবে সে নিজের রুমের চার দেয়ালের মধ্যেই বন্দী ছিল। বছরে মাত্র দুবার এমন দিন আসতো যখন শহরে সিভিল ডিফেন্স ড্রিলের কারণে কিছু সময়ের জন্য সব কিছু থেমে যেত। তখন রাস্তাঘাট একেবারে ফাঁকা হয়ে যেত। সেই সময় জং ইয়নের কাছে পুরো শহরটা চাঁদের মতো মনে হতো। তার মনে হতো যেন জীবনের সব বোঝা কিছুক্ষণের জন্য হালকা হয়ে গেছে। এমনই একদিন সে তার লম্বা লেন্স দিয়ে শহরের চারপাশ দেখছিল। তখনই তার নজর পড়ে হান রিভারের সেই আইল্যান্ডের উপর। সেখানে সে কিমকে দেখতে পায়। প্রথমে তার মনে হয় কোনো অদ্ভুত লোক হয়তো আইল্যান্ডে এসে আছে, কিন্তু কিছুক্ষণ পর সে দেখে কিম নিজের টাই দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করছে। এটা দেখে জং ইয়ন ভয় পেয়ে যায়। সে লোকটিকে চিনতও না, তবুও তার মনে হয় লোকটার এভাবে মারা যাওয়া উচিত নয়। কিছুক্ষণ পর যখন কিম নিজের সিদ্ধান্ত বদলে ফেলে, তখন জং ইয়নও স্বস্তির নিঃশ্বাস ফেলে। এরপর থেকে সে দূর থেকেই সেই অজানা লোকটিকে দেখতে থাকে। ধীরে ধীরে কিমের জীবন, তার অভ্যাস আর আইল্যান্ডে বেঁচে থাকার সংগ্রাম জং ইয়নের প্রতিদিনের রুটিনের অংশ হয়ে যায়। অন্যদিকে আইল্যান্ডে কিম একাকিত্ব কাটানোর জন্য আশপাশের জিনিসপত্র নিয়ে সময় কাটাতো। কখনো সেগুলোকে গল্ফ বলের মতো মেরে খেলতো, কখনো নিজের ছোট্ট ঘরটা গুছিয়ে নিত। একদিন আবার তার চোখে পাশ দিয়ে যাওয়া একটি বোট পড়ে। মুহূর্তের জন্য তার মনে হয় এবার হয়তো সাহায্য চাওয়া উচিত, কিন্তু এবার কিম বুঝে গিয়েছিল মানুষ হয়তো আগের মতো এবারও তার কথা বুঝবে না। তাই সে আর সাহায্য চাওয়ার চেষ্টা করল না। ঠিক তখনই জঙ্গলের দিকে যেতে গিয়ে তার পা কোনো একটা জিনিসে লাগে। নিচে তাকিয়ে সে দেখে সেখানে একটি ইনস্ট্যান্ট ব্ল্যাক বিন নুডলসের খালি প্যাকেট পড়ে আছে। যদিও প্যাকেটটি খালি ছিল, তবুও ভেতরের স্পাইস পাউডারটি এখনও সিল করা ছিল। এই ছোট্ট জিনিসটাই কিমের ভেতরে নতুন এক আকাঙ্ক্ষা জাগিয়ে তোলে। তার আগের জীবনের ছোট ছোট স্মৃতিগুলো মনে পড়তে থাকে, বিশেষ করে ব্ল্যাক বিন নুডলসের কথা। সে ভাবতে থাকে আগে কতবার সেই নুডলস খেতে অস্বীকার করেছে, অথচ আজ সেই নুডলসই তার সবচেয়ে বড় ইচ্ছায় পরিণত হয়েছে। ধীরে ধীরে নুডলস খাওয়ার ইচ্ছা এতটাই বেড়ে যায় যে সারা রাত সে শুধু সেটার কথাই ভাবতে থাকে। পরের দিন সে সিদ্ধান্ত নেয় যদি কোথাও থেকে নুডলস না পাওয়া যায় তাহলে সে নিজেই নুডলস বানাবে। এই ভাবনা থেকেই সে মাটি খুঁড়ে বিভিন্ন ধরনের সিড খোঁজার চেষ্টা শুরু করে। তার বিশ্বাস ছিল যদি কোনোভাবে কিছু চাষ করা যায় তাহলে হয়তো একদিন সে নিজের জন্য নুডলসও বানাতে পারবে। কিন্তু শুরুতে সে কিছুই খুঁজে পায় না। এদিকে ক্ষুধা আর নুডলসের প্রতি তার তীব্র ইচ্ছা আরও বাড়তে থাকে। এক মুহূর্তের জন্য তার মনে হয় স্পাইস পাউডারটা সরাসরি মুখে ঢেলে দেয়, কিন্তু পরক্ষণেই সে নিজেকে থামিয়ে ফেলে, কারণ এত মূল্যবান জিনিস সেইভাবে নষ্ট করতে চায়নি। হতাশ হয়ে সে নিজের ডাক শেপের কেবিনে গিয়ে শুয়ে পড়ে। আর তখনই হঠাৎ তার মাথায় একটি বুদ্ধি আসে। সে ভাবে পাখিরা তো সিড খায়, যদি তারা সব সিড হজম করতে না পারে তাহলে তাদের বিষ্ঠায় নিশ্চয়ই কিছু সিড বেঁচে থাকে। এই ভাবনা থেকেই কিম পাখির বিষ্ঠা সংগ্রহ করতে শুরু করে। একটি ধাতব টুকরোর সাহায্যে সে সেই জায়গাগুলো
থেকে বিষ্ঠা ঘষে তুলে আনে যেখানে পাখিরা বেশি বসত। তার আশা ছিল এর মধ্যেই হয়তো কিছু সিড পাওয়া যাবে। এরপর সে আইল্যান্ডে চাষ করার জন্য একটি জায়গা তৈরি করে, মাটি পরিষ্কার করে, পাথর সরায়, চাষের জন্য সারি তৈরি করে এবং সারেরও ব্যবস্থা করে। নিজেরই অবাক লাগে প্রয়োজনের সময় মানুষের মাথা কত দ্রুত কাজ করতে শুরু করে। অবশেষে বিষ্ঠা থেকে পাওয়া সিডগুলো সে মাটিতে বুনে দেয়। এখন তার হাতে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। তবে এবার এই অপেক্ষার সঙ্গে জড়িয়েছিল এক নতুন আশা। প্রায় 2 মাস কেটে যায়। এই পুরো সময় জং ইয়ন দূর থেকে কিমকে দেখতেই থাকে। সে কিমের মধ্যে এক অদ্ভুত স্বাধীনতা দেখতে পেত। কিম একা ছিল, কিন্তু নিজের মতো করে বেঁচেছিল। হয়তো জং ইয়নও এমন একটা শান্ত জীবনই চাইতো। কিমকে দেখেই ধীরে ধীরে জং ইয়নের ভেতরেও সাহস জন্মাতে শুরু করে, কারণ সে বহু বছর ধরে নিজের রুমের বাইরে পা রাখেনি। কিন্তু এখন সে সেই লোকটির সঙ্গে কথা বলতে চাইছিল। ভয় এখনও ছিল, তবে এবার কথা বলার ইচ্ছাটা ভয়ের চেয়েও বেশি শক্তিশালী হয়ে ওঠে। সে গরম কাপড় পরে, মাথায় হেলমেট লাগায় এবং ধীরে ধীরে নিজের অ্যাপার্টমেন্ট থেকে বাইরে বেরোয়। মানুষের চোখ এড়িয়ে সে ব্রিজ পর্যন্ত পৌঁছে যায়। তারপর নিজের ব্যাকপ্যাক থেকে একটি কাঁচের বোতল বের করে, যার ভেতরে একটি ছোট্ট মেসেজ রাখা ছিল। জং ইয়ন বোতলটি আইল্যান্ডের দিকে ছুঁড়ে দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত সেটি কিমের কাছে পৌঁছানোর বদলে গাছের ডালে আটকে যায়। পরের দিন ক্যামেরা দিয়ে দেখে জং ইয়ন বুঝতে পারে তার মেসেজ এখনও কিমের হাতে পৌঁছয়নি। এটা দেখে তার খুব মন খারাপ হয়। এভাবেই আরও 3 মাস কেটে যায়। এদিকে কিমের চুল দাড়ি অনেক বড় হয়ে গিয়েছিল এবং সে পুরোপুরি আইল্যান্ডের জীবনের সঙ্গে মানিয়ে নিয়েছিল। সে গাছে চড়া শিখে যায়, সকালে নাস্তার জন্য ডিম সংগ্রহ করত এবং নিজের ছোট্ট ক্ষেতেরও যত্ন নিত। এছাড়া একটি ক্যান, কিছু কাঠের টুকরো আর নিজের পুরনো স্যুট দিয়ে সে একটি কাকতাড়ুয়াও বানিয়ে নেয়, যাতে পাখিরা তার ফসল নষ্ট না করতে পারে। একদিন হঠাৎ কিম দেখতে পায় মাটি ফুঁড়ে একটি ছোট্ট চারা গাছ বের হয়েছে। এটা দেখে সে আনন্দে ভরে ওঠে। এতদিনের অপেক্ষা আর পরিশ্রম অবশেষে ফল দিতে শুরু করেছে। ঠিক সেই সময় তার চোখে পড়ে গাছের ডালে একটি কাঁচের বোতল আটকে আছে। সে বোতলটি নামিয়ে ভেতরের কাগজ খুলে দেখে, সেখানে মাত্র একটি শব্দ লেখা ছিল, হ্যালো। এটা দেখে কিম অবাক হয়ে যায়। সে নিজের কাকতাড়ুয়ার সঙ্গে কথা বলতে থাকে এবং বলে, এই মেসেজ তো এমনিই আসতে পারে না, নিশ্চয়ই কোথাও কেউ আছে যে তাকে দেখছে। বিষয়টা নিশ্চিত করার জন্য কিম মাটিতে বড় বড় অক্ষরে লিখে দেয়, হাউ আর ইউ। কিছুক্ষণ পর জং ইয়ন ক্যামেরা দিয়ে এই লেখাটি দেখতে পায়। এটা দেখে এসে ভীষণ খুশি হয়ে যায়। অবশেষে কিম তার মেসেজের জবাব দিয়েছে। সেই রাতেই সে আবার বাইরে যায় এবং আরেকটি বোতলের ভেতর নিজের উত্তর লিখে পাঠিয়ে দেয়। পরের দিন কিম বোতলটি খুঁজে পায়। সেখানে লেখা ছিল, ফাইন, থ্যাংক ইউ অ্যান্ড ইউ। এই ছোট্ট মেসেজটাই কিমের জন্য অনেক বড় আনন্দের ছিল। সে জানতো না মেসেজগুলো কে পাঠাচ্ছে, কিন্তু তার মনে হতে শুরু করে সে আর একা নয়, কোথাও না কোথাও সে একজন সত্যিকারের বন্ধু খুঁজে পেয়েছে। সেদিন তার আনন্দ আরও বেড়ে যায়, কারণ তার ক্ষেতের ফসল এখন আরও স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। তখন সে বুঝতে পারে সেখানে ভুট্টা গাছ জন্মেছে, আর এখন এই ভুট্টা তার কাছে শুধু খাবার ছিল না, বরং নিজের হাতে নুডলস বানানোর এক নতুন আশা ছিল। আর কিছুদিনের মধ্যেই তার ক্ষেতে এত ভুট্টা হয়ে যেত যে সে নিজের হাতেই নুডলস বানাতে পারত। আইল্যান্ডে কিমের এই আনন্দ দেখে জং ইয়ানও খুব খুশি হয়। তখন তার মনে হয় কিমকে একটি বিশেষ উপহার পাঠানো উচিত। সে একটি রেস্টুরেন্টে কল করে বলে, হান রিভারের মাঝখানে থাকা বাম আইল্যান্ডে ব্ল্যাক বিন নুডলস ডেলিভারি করতে হবে। এই ঠিকানা শুনে ডেলিভারি গাই প্রথমে বেশ অবাক হয়ে যায়, কারণ সেখানে কোনো বাড়ি বা বিল্ডিংয়েরই অস্তিত্ব ছিল না। কিন্তু জং ইয়ান অতিরিক্ত টাকা দিতে রাজি হওয়ায় শেষ পর্যন্ত সে কাজটি করতে রাজি হয়। ডেলিভারি গাই একটি ডাক বোট ভাড়া করে অনেক কষ্টে আইল্যান্ডে পৌঁছে যায়। সেখানে কিমকে একা থাকতে দেখে সে অবাক হলেও নিজের কাজ ঠিকই করে। জং ইয়ানের পাঠানো নুডলস কিমের সামনে রেখে দেয়। রেস্টুরেন্টের পক্ষ থেকে একটি অতিরিক্ত ডিশও সঙ্গে আনা হয়েছিল। এদিকে নিজের রুম থেকে জং ইয়ান ক্যামেরার মাধ্যমে সব কিছু দেখছিল। সে কিমের প্রতিক্রিয়া দেখার অপেক্ষায় ছিল। তার বিশ্বাস ছিল এত মাস ধরে যে মানুষটা ব্ল্যাক বিন নুডলসের জন্য অপেক্ষা করছে, সে নিশ্চয়ই এই উপহার পেয়ে ভীষণ খুশি হবে। কিন্তু কিমের প্রতিক্রিয়া ছিল সম্পূর্ণ ভিন্ন। সে নুডলস নেওয়ার বদলে সব খাবারই ডেলিভারি গাইয়ের হাতে ফিরিয়ে দেয়। তারপর তাকে বলে যে মহিলা এই খাবার পাঠিয়েছেন এগুলো তার কাছেই ফিরিয়ে দিতে। ডেলিভারি গাই কিছুটা অবাক হয়ে যায়, তবুও সে সব খাবার নিয়ে জং ইয়ানের বাড়িতে ফিরে আসে। দরজা খোলার পর জং ইয়ান উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? তখন ডেলিভারি গাই জানায় আইল্যান্ডের লোকটা বলেছে তার কাছে ব্ল্যাক বিন নুডলস শুধু খাবার নয়, বরং একটা আশা। সে নিজের নুডলস নিজের হাতেই বানাতে চায়। যতদিন তার ভেতরে সেই ইচ্ছা বেঁচে থাকবে, ততদিন সে আইল্যান্ডে থেকে নিজের খেতে পরিশ্রম করে যাবে।
এই কথা শুনে জংইয়ান সবকিছু বুঝতে পারে। কিম তার উপহার ফিরিয়ে দিয়েছে কারণ সে তাকে গুরুত্ব দেয় না এমন নয়, বরং সে নিজের আশাটাকে বাঁচিয়ে রাখতে চেয়েছিল। পরে জংইয়ান সেই নুডলস নিজেই খায়। প্রতিটি বাইটের সঙ্গে তার মনে হতে থাকে যেন সে কিমের সেই আশারই স্বাদ নিচ্ছে। এত দূরে থেকেও কিমের জীবন ধীরে ধীরে জংইয়ানের জীবনকে বদলে দিতে শুরু করেছিল। পরের দিন সকালে জংইয়ান নিজের রুম থেকে বের হয়ে প্রথমবারের মতো তার মায়ের সঙ্গে কথা বলে। অনেকদিন পর মেয়েকে সামনে দেখে তার মা অবাক হয়ে যান। তিনি জিজ্ঞেস করেন তার কিছু লাগবে কিনা। তখন জংইয়ান বলে তার ভুট্টোর বীজ, মাটি আর কিছু গার্ডেনিংয়ের জিনিস দরকার। কিমের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে সেও নিজের রুমে একটি ছোট্ট গার্ডেন তৈরি করতে চেয়েছিল। এটা শুনে তার মা আরও অবাক হন, কিন্তু সেই সঙ্গে তার মা খুব খুশিও হন, কারণ অনেক দিন পর জংইয়ান তার কাছে কিছু চেয়েছিল। এরপর জংইয়ান আরেকটি বোতলে একটি মেসেজ পাঠায়। ভেতরে মাত্র একটি শব্দ লেখা ছিল, সরি। নুডলস ফিরিয়ে দেওয়ার জন্য কিমেরও একটু খারাপ লাগছিল, তাই সে নিজের মতো করে জংইয়ানের মন ভালো করার চেষ্টা করে। সে বালির ওপর সমুদ্রের মতো একটি দৃশ্য তৈরি করে, তারপর এমনভাবে সাঁতার কাটার অভিনয় করতে থাকে যেন কোনো বিশাল হাঙর তার পেছনে ধাওয়া করছে। কিম জানতো না জংইয়ান দূর থেকে ক্যামেরা দিয়ে তার সব কিছু দেখছে। এমনকি এই মুহূর্তগুলো সে নিজের ক্যামেরায় রেকর্ডও করে রাখে। এইভাবেই আরও কয়েক মাস কেটে যায়। এবার কিমের পরিশ্রম সত্যিই ফল দিতে শুরু করে। ভুট্টার পাশাপাশি সে নিজের ছোট্ট ক্ষেতে শসা, মরিচ, বিনস সহ আরও নানা ধরনের সবজি চাষ করতে শুরু করে। পাখির বাসায় যে বীজই পেত সেগুলোই সে মাটিতে বুনে দিত। অবশেষে সেই দিনটি আসে যার জন্য কিম এত মাস ধরে অপেক্ষা করছিল। সে ভুট্টা সংগ্রহ করে, সেগুলো পিষে আটা বানায়, তারপর ধাতব একটি চাকতির সাহায্যে সেটিকে পাতলা স্ট্রিপের আকারে কাটতে শুরু করে। ধীরে ধীরে তার নিজের হাতে বানানো নুডলস তৈরি হয়ে যায়। তারপর তাতে ডিম, নিজের চাষ করা সবজি আর সবশেষে সেই স্পাইস পাউডারটি মিশিয়ে দেয় যেটি সে এতদিন ধরে যত্ন করে রেখে দিয়েছিল। নুডলস তৈরি হওয়ার পর কিম চপস্টিক দিয়ে প্রথম বাইটটি মুখে দেয়। স্বাদ মুখে যেতেই তার চোখ ভিজে ওঠে, কারণ এটা শুধু নুডলস ছিল না, বরং মাসের পর মাসের পরিশ্রম, অপেক্ষা আর আশার ফল ছিল। দূর থেকে জংইয়ানও সবকিছু দেখছিল। কিমের আনন্দ যেন সেও অনুভব করতে পারছিল। তাই সে তাকে আরেকটি মেসেজ পাঠায়। সেখানে শুধু একটি শব্দ লেখা ছিল, কংগ্রাচুলেশনস। মেসেজটি পড়ে কিম খুব খুশি হয়, তবে এবার তার মনে একটি প্রশ্ন আরও গভীর হয়ে ওঠে। সে জানতে চায় তার এই সিক্রেট ফ্রেন্ড আসলে কে। পরের দিন সকালে জংইয়ান ক্যামেরা দিয়ে আইল্যান্ডের দিকে তাকায়। তখন সে দেখে বালির ওপর কিম বড় বড় অক্ষরে লিখেছে, হু আর ইউ। এটা দেখে জংইয়ান ভয় পেয়ে যায়। সে সবসময় মানুষ থেকে দূরে থেকেছে, এমনকি নিজের বাবা মায়ের সঙ্গেও ঠিকমতো মিশত না। এমন অবস্থায় একজন অচেনা মানুষকে নিজের পরিচয় জানানো তার জন্য খুব কঠিন ছিল। সোশ্যাল মিডিয়াতেও সে সবসময় ফেক প্রোফাইল আর এডিট করা ছবির আড়ালে নিজেকে লুকিয়ে রাখত। সেখানে সে অন্য কারো পরিচয় থাকতে পারত, কিন্তু কিমের সামনে তাকে প্রথমবারের মতো নিজের আসল পরিচয় দিতে হতো। অনেক ভেবেচিন্তে সে একটি মেসেজ লেখে এবং বোতল নিয়ে ব্রিজ পর্যন্ত যায়। কিন্তু ঠিক যখন বোতলটি ছুঁড়ে ফেলতে যাবে তখনই তার মন বদলে যায়। শেষ পর্যন্ত ভয়ই জিতে যায়। তাই সে আবার নিজের রুমে ফিরে আসে। আরেকটি দিন কেটে যায়। এদিকে কিম নিজের সিক্রেট ফ্রেন্ডের উত্তরের অপেক্ষায় দিন গুনতে থাকে, কিন্তু আইল্যান্ডে কোথাও আর কোনো বোতল পাওয়া যায় না। হতাশ হয়ে কিম আবার বালির ওপর বড় করে লেখে, ওয়াই। সে শুধু জানতে চেয়েছিল হঠাৎ করে উত্তর আসা বন্ধ হয়ে গেল কেন। জংইয়ান সবকিছুই দেখছিল, কিন্তু তবুও সে চুপ করে থাকে। তার মনে হয় বিষয়টা এখন তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তাই সে কিমের থেকে দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। নিজের রুমের পর্দা টেনে দেয় এবং ঠিক করে সে আবার আগের মতো নিজের পুরনো রুটিনেই ফিরে যাবে। কিন্তু সোশ্যাল মিডিয়াতে ঢুকতেই সে দেখে সেখানেও সবকিছু বদলে গেছে। মানুষ তার ফেক প্রোফাইলের আসল সত্য জেনে গেছে। কমেন্টে সবাই তাকে নিয়ে সমালোচনা করছে, কেউ অপমান করছে, আবার কেউ তাকে নিয়ে হাসাহাসি করছে। এসব দেখে জংইয়ান আরও ভেঙে পড়ে। সে আবারও নিজেকে পুরোপুরি নিজের রুমে বন্দী করে ফেলে। কিমের সঙ্গে যোগাযোগও বন্ধ করে দেয়, এমনকি নিজের ছোট্ট ভুট্টার বাগানেরও আর কোনো যত্ন নেয় না। এভাবেই কয়েকটি দিন কেটে যায়। তারপর শহরে ভয়ঙ্কর একটি ঝড় শুরু হয়। আইল্যান্ডে কিম নিজের ছোট্ট ঘর আর ক্ষেত বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে, কিন্তু বৃষ্টি আর ঝড়ের দাপট এতটাই বেশি ছিল যে তার পুরো ক্যাম্প ভেঙে পড়তে শুরু করে। তার ডাক শেপের কেবিন, যেটা এতদিন তার আশ্রয় ছিল, সেটাও জলে ভেসে যেতে থাকে। কিম অনেক চেষ্টা করেও সেটিকে বাঁচাতে পারে না। শেষ পর্যন্ত নদীর স্রোত কেবিনটিকে ভাসিয়ে নিয়ে যায়। ঝড় থেমে যাওয়ার পর আইল্যান্ড আর আগের মতো থাকে না। কিমের ঘর ভেঙে যায়, জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে, আর সবচেয়ে কষ্টের বিষয় তার সিক্রেট ফ্রেন্ডও আর কোনো উত্তর দিচ্ছিল না। এতে কিম আগের চেয়েও বেশি একা অনুভব করতে থাকে। রাগ আর হতাশায় সে আবার বালির উপর একটি মেসেজ লেখে। এবার তার লেখার মধ্যে শুধু কষ্ট আর অভিযোগই ছিল।
তার মনে হচ্ছিল যেন তার বন্ধু তাকে মাঝপথে একা ফেলে চলে গেছে। দূর থেকে জংইয়ন এসবই দেখছিল। তার খুব খারাপ লাগছিল। সে বুঝতে পারে কিম সত্যিই ভেঙে পড়েছে। ঠিক তখনই সে দেখতে পায় কয়েকজন লোক আইল্যান্ডের দিকে এগিয়ে আসছে। দুজন সরকারি কর্মচারী কিমের সামনে এসে দাঁড়ায়। সেখানে একজন মানুষকে একা থাকতে দেখে তারা অবাক হয়ে যায় এবং তাকে একজন গৃহহীন মানুষ বলে মনে করে। তারা কিমকে জানায় সে এখানে থাকতে পারবে না, কিন্তু কিম সরাসরি না করে দেয়। সে কোনোভাবেই আইল্যান্ড ছাড়তে রাজি ছিল না। সে পালানোর চেষ্টা করে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আরও কয়েকজন গার্ড এসে তাকে ঘিরে ফেলে। কিম নিজের সর্বশক্তি দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করে। সে চিৎকার করে বলতে থাকে, এটা আমার জমি, এটা আমার ঘর। কিন্তু শেষ পর্যন্ত সরকারি কর্মচারীরা তাকে ধরে ফেলে। তাদের একজন কিমকে জানায় এই আইল্যান্ডটি একটি সংরক্ষিত এলাকা, এখানে সাধারণ মানুষের থাকা নিষিদ্ধ। এটি সরকারি জমি, তাই এখানে থাকার কোনো অধিকার তার নেই। কিন্তু কিম বারবার অনুরোধ করতে থাকে তাকে যেন এখানেই থাকতে দেওয়া হয়। সে কোনো খারাপ কাজ করবে না, শুধু এখানেই থাকতে চায়। কারণ তার ভয় ছিল যদি সে এই আইল্যান্ড ছেড়ে চলে যায় তাহলে সেই মানুষটির সঙ্গে আর কোনোদিন দেখা হবে না, যে এতদিন তার সঙ্গে কথা বলেছে, তার একাকিত্বে তার পাশে ছিল এবং তাকে বেঁচে থাকার নতুন আশা দিয়েছিল। কিন্তু সরকারি কর্মচারীরা তার কোনো কথাই শোনে না। তারা কিমকে ধরে নিয়ে যায়। যাওয়ার আগে কাকতারুয়ার গায়ে পরানো তার পুরনো স্যুটটাও তাকে ফিরিয়ে দেয়। এরপর তাকে বোটে তুলে আইল্যান্ড থেকে দূরে নিয়ে যাওয়া হয়। নিজের রুম থেকে এসব দেখে জংইয়ন ভীষণ অস্থির হয়ে পড়ে। সে বুঝতে পারে কিমকে জোর করে তার ছোট্ট দুনিয়া থেকে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। সে কিমকে সাহায্য করতে চেয়েছিল, কিন্তু কি করবে বুঝতে পারছিল না। অনেক ভাবার পর সে সিদ্ধান্ত নেয় আর নিজের রুমে লুকিয়ে থাকা যাবে না। এবার সে হেলমেটও পরে না। তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়ে, কারণ যে কোনো মূল্যে তাকে কিমের কাছে পৌঁছতেই হবে। অন্যদিকে সরকারি কর্মচারীরা কিমকে শহরে ফিরিয়ে আনে, কিন্তু তাকে কোনো নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার বদলে রাস্তায় নামিয়ে দিয়ে চলে যায়। কিম আবার সেই শহরেই ফিরে আসে যেখান থেকে তার গল্প শুরু হয়েছিল। আইল্যান্ডে সে যে আশাটুকু গড়ে উঠিয়েছিল তা মুহূর্তেই ভেঙে যায়। এখন তার কাছে না ছিল কোনো ঘর, না ছিল তার ক্ষেত, আর না ছিল তার সেই বন্ধু। তার মনে হচ্ছিল যেন তার কাছ থেকে সবকিছু কেড়ে নেওয়া হয়েছে। এবার কিম সিদ্ধান্ত নেয় সে শহরের সবচেয়ে উঁচু বিল্ডিংয়ে গিয়ে সবকিছু শেষ করে দেবে। সে একটি বাসে উঠে বসে। তার কাছে কোনো নগদ টাকা ছিল না, তাই সে নিজের পুরনো কার্ড দিয়ে ভাড়া দেওয়ার চেষ্টা করে। অবাক করার মতো বিষয়, কার্ডটি এখনো কাজ করছিল। এরপর কিম চুপচাপ বাসে বসে পড়ে। তার মুখে ছিল ক্লান্তি, আর চোখে আর কোনো আশার আলো ছিল না। এদিকে জংইয়ান শহরের রাস্তায় কিমকে খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু সে জানতো না কিম কোথায় গেছে। উদ্বিগ্ন হয়ে চারপাশে তাকিয়েও কোনো সূত্র খুঁজে পাচ্ছিল না। ঠিক তখনই সে কয়েকজন মানুষের কথা শুনতে পায়। তারা আইল্যান্ডে থাকা সেই লোকটিকে নিয়েই কথা বলছিল। তাদের একজন বলে সেই একটু আগেই লোকটিকে একটি বাসে উঠতে দেখেছে। নিজের সব শক্তি দিয়ে দৌড়ালেও সেখানে পৌঁছানোর আগেই বাসটি চলে যায়। তখন তার মনে হয় হয়তো সে তার শেষ সুযোগটাও হারিয়ে ফেলেছে। ক্লান্ত আর ভেঙে পড়া অবস্থায় সে ফিরে যেতে উদ্যত হয়। ঠিক তখনই শহরে সিভিল ডিফেন্স ড্রিলের সাইরেন বেজে ওঠে। ড্রিলের কারণে পুরো শহরে ট্রাফিক থেমে যায়, আর সেই বাসটিও কিছু দূরে গিয়ে থেমে যায় যেখানে কিম বসেছিল। জংইয়ান নিজের বাকি শক্তিটুকু জড়ো করে আবার বাসের দিকে দৌড় দেয়। তার জন্য এটা শুধু একটি বাস ধরা ছিল না, বরং জীবনে প্রথমবার নিজের ভয়কে জয় করে একজন মানুষের কাছে পৌঁছে যাবার চেষ্টা ছিল। অবশেষে সে বাসে উঠে পড়ে। ধীরে ধীরে কিমের সামনে এসে দাঁড়ায়। কিম সেই অচেনা মেয়েটিকে দেখে অবাক হয়ে যায়। সে বুঝতে পারে না মেয়েটি কে এবং কেন তার কাছে এসেছে। তখন জংইয়ান শান্তভাবে বলে, আমি তোমার প্রশ্নের উত্তর দিতে এসেছি। এরপর জীবনে প্রথমবার নিজের পরিচয় লুকিয়ে না রেখে সে বলে, আমার নাম জংইয়ান। এই কথা শুনেই কিম বুঝে যায় এই সেই মেয়ে যে এতদিন তাকে বোতলে করে মেসেজ পাঠিয়েছে, সেই মানুষ যে তার একাকিত্বের মধ্যে প্রথম হ্যালো বলেছিল। এটা বুঝতেই কিমের মুখে একটি মৃদু হাসি ফুটে ওঠে। এত দীর্ঘ সময় পর অবশেষে দুজনের দেখা হয়, আর এই সুন্দর সমাপ্তির মধ্য দিয়েই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর এমন আরও দারুণ মুভি এক্সপ্লেনেশন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।